Dear students, at our last class, we have discussed the details of C3 pathway. In this class, we will study C2 pathway or C2 cycle or photorespiration or PCO cycle or photosynthetic carbon oxidation cycle. এটা প্রথমবার আবিষ্কার করেন by two scientists who discovered scientist Dicker and scientist Tio in tobacco plant. টোবাকো C3 প্লান্ট প্লান্টের মধ্যে C2 সাইকেল তারা ডিসকভার করেছিলেন। এটা হচ্ছে রুবিস্কো কি? এটা একটা এনজাইম, ডুয়াল এনজাইম। ডুয়াল মানে দুটো কাজ করে। কি কি দুটো ডবল ফাংশন করে? প্রথমত হচ্ছে এর দুটো সাইট আছে। যেহেতু দুটো সাইট আছে, মানে ধরো এইটা একটা যদি এনজাইম হয়, এই দিকেও একটা সাইট, এদিকে একটা সাইট। এই সাইডটায় কার্বন ডাইঅক্সাইড তোমার জয়েন করতে ফিক্সেশন করতে পারবে, এই সাইডটায় অক্সিজেন ফিক্সেশন করতে পারবে। যেহেতু দুটো সাইটে দুটো ফিক্সেশন করতে পারে, একদিকে CO2 একদিকে O2, এদিকে একটা অ্যাক্টিভ সাইডে CO2, এদিকে অ্যাক্টিভ সাইডে O2, সেই জন্য একে বলা হয়েছে ডুয়াল এনজাইম। বিকজ এর দুটো অ্যাক্টিভ সাইড আছে এবং দুটো অ্যাক্টিভ সাইডে একটা সাইডে ইন্টারাক্ট বা বাইন্ড করবে CO2-র সাথে, একটা সাইডে বাইন্ড বা ইন্টারাক্ট করবে O2-র সাথে। রুবিস্কোর ফুল ফর্ম কি? রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ এনজাইম। কিন্তু একে কার্বক্সিলেজ এনজাইম বলে কেন? কারণ ইট হ্যাজ মোর এফিনিটি উইথ CO2 দেন O2 থেকে কার্বন ডাইঅক্সাইডের প্রতি এফিনিটি বেশি, তাই কার্বক্সিলেজ এনজাইম বলে। এটা কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করে থ্রু C3 পাথওয়ে। আর অক্সিজেনেজ কেন বলে? অক্সিজেনেজ এনজাইম বলে কারণ হাই টেম্পারেচার, হাই লাইট, হাই O2 কনসেন্ট্রেশন, মানে যখন O2-র কনসেন্ট্রেশন বা ঘনত্ব বেশি হবে, তখন রুবিস্কো এনজাইম CO2-র তুলনায় O2-র প্রতি বাইন্ড, O2-কে অ্যাট্রাকশন, O2 ফিক্সেশন বেশি করবে বা O2-র প্রতি ইন্টারাকশন ইনক্রিজ করবে। যখন O2 ফিক্সেশন বা ইন্টারাকশন বেশি হয়ে যায়, তখন এই এনজাইমটাকে অক্সিজেনেজ বলে। কারণ যেহেতু অক্সিজেন বাইন্ড করে, সো দিস এনজাইম ওয়ার্কস লাইক অক্সিজেনেজ। এবং এই পাথওয়েটাকে বলা হবে ফটো রেসপিরেশন। তখন কি হবে? অর্গানিক কম্পাউন্ড অক্সিডেশন হবে। কার দ্বারা? অক্সিজেনের দ্বারা, ইন প্রেজেন্স অফ লাইট। এবং অর্গানিক কম্পাউন্ডের অক্সিডেশন যখন হবে অক্সিজেনের দ্বারা ইন প্রেজেন্স অফ লাইটে, অর্গানিক কম্পাউন্ডটা ব্রেকডাউন করে যাবে এবং এই অর্গানিক কম্পাউন্ড অক্সিজেনের উপস্থিতিতে ব্রেকডাউন করে গেলে কার্বন রিলিজ হবে। কি ফর্মে রিলিজ হবে? কার্বন ডাইঅক্সাইড রূপে রিলিজ হবে। Taking O2 and giving out CO2 by breaking the organic compounds in presence of light is called photorespiration. যেহেতু এই অর্গানিক কম্পাউন্ডটা অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডেশন হয় এবং CO2 রিলিজ হয়, তার মানে CO2 ইউজ হচ্ছে এবং অক্সিজেন ইনটেক হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের ব্রেকডাউনের সময়, অক্সিডেশনের সময়, তাই একে বলা হয় ফটো রেসপিরেশন। ইন নর্মাল রেসপিরেশন কি হয়? এটিপি ফরমেশন হয়, অর্গানিক কম্পাউন্ডের ব্রেক হবে এবং এটিপি ফরমেশন হয় স্বাভাবিক শ্বসন বা নর্মাল রেসপিরেশনে। কিন্তু C2 সাইকেলে এটিপি প্রোডাকশন হবে না, তার জায়গায় এটিপি ইউজ হবে, এটিপি কনজিউম হবে, এনার্জি ইউজ বা কনজিউম হবে। যেহেতু এটিপি প্রোডাকশন হয় না কিন্তু এটিপি ইউজ বা কনজিউম হয়, তাই C2 সাইকেলকে ওয়েস্টফুল এনার্জি বা প্রসেস বলে। এই C2 সাইকেল কোথায় হয়? ইট অকার্স at paroxysm, chloroplast and mitochondria.
এই তিনটি কোষাঙ্গাণু বা সেল অর্গানেলিসের মধ্যে C2 সাইকেলটি সংঘটিত হয়। C2 কেন নাম হয়েছিল? কারণ এই সাইকেলটায় অক্সিজেনেশনের পরে কার সঙ্গে অক্সিজেনেশন? আরইউবিপির সাথে অক্সিজেনেশনের পরে প্রথম যে কম্পাউন্ডটা ফরমেশন হয় সেটা নাম হচ্ছে ফসফোগ্লাইকোলিক অ্যাসিড বা ফসফোগ্লাইকোলেট। এই ফসফোগ্লাইকোলেট বা ফসফোগ্লাইকোলিক অ্যাসিড এটা 2 কার্বন কম্পাউন্ড। যেহেতু 2 কার্বন কম্পাউন্ড, দুটো কার্বন আছে, তাই এই সাইকেলটার নাম C2 সাইকেল। ডিয়ার স্টুডেন্টস, এর আগে আমরা পড়েছিলাম C3 পাথওয়েতে প্রথম যে কম্পাউন্ডটা তৈরি হয়েছিল 3 কার্বন কম্পাউন্ড ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই সাইকেলটার নাম হয়েছিল C3। এখানে 2 কার্বন কম্পাউন্ড ফসফোগ্লাইকোলিক অ্যাসিড, তাই এই সাইকেলটার নাম C2 সাইকেল। এবার আমরা সাইকেলটা দেখব যে C2 সাইকেল কোথায় কোথায় হয়। ক্লোরোপ্লাস্টে হয়, পারক্সিজোম এবং মাইটোকন্ড্রিয়া, এই তিনটি সেল অর্গানেলের মধ্যে বা কোষীয় অঙ্গাণুর মধ্যে সংগঠিত হয়। প্রথমে রিবিউলোজ বিসফসফেট 2 মলিকিউলস, যেটা 5 কার্বন কম্পাউন্ড। এটি এর অক্সিডেশন হবে এবং যখন অক্সিডাইজড হবে তখন O2 যুক্ত হবে। ইন প্রেজেন্স অফ O2 অক্সিডাইজড হবে, অক্সিজেনেশন হবে এবং রুবিস্কো এনজাইম এখানে হেল্প করবে। রুবিস্কো কি? কারণ যখন কনসেন্ট্রেশন বেশি হয় O2 লাইট, তখন রুবিস্কো অক্সিজেন বাইন্ড করে। হাই টেম্পারেচার, হাই লাইট, হাই O2 কনসেন্ট্রেশনে রুবিস্কো O2 ফিক্সেশন করতে পারে। CO2 তো করেই, তার সঙ্গে O2ও ফিক্সেশন করে। তাই রিবিউলোজ বিসফসফেট যেটা 5 কার্বন কম্পাউন্ড, যেটা 2 মলিকিউলস আছে, সেটা রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে অক্সিডাইজড হলো ইন প্রেজেন্স অফ অক্সিজেন। অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডাইজড হলো 2 মলিকিউল। যেহেতু 2 মলিকিউল আরইউবিপি, তাই 2 মলিকিউল অক্সিজেন দিয়ে কি ফরমেশন হলো? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন কম্পাউন্ড এবং 2 ফসফোগ্লাইকোলিক অ্যাসিড, 2 কার্বন কম্পাউন্ড। এখানে কত কার্বন কম্পাউন্ড ছিল? 5 কার্বন কম্পাউন্ড। এই 5 কার্বন কম্পাউন্ড রিবিউলোজ বিসফসফেট ব্রেকডাউন হওয়া বা ভেঙে গিয়ে তৈরি করলো 3 কার্বন কম্পাউন্ড, 2 কার্বন কম্পাউন্ড। 3 + 2 = 5 কার্বন কম্পাউন্ড। এই প্রসেসটায় C2 প্রসেসে যে প্রথম যে কম্পাউন্ডটা তৈরি হলো সেটা গ্লাইকোলিক অ্যাসিড। তোমাদের মনে হতে পারে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডও তো তৈরি হলো, কিন্তু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার আরইউবিপিতে কনভার্ট হয়ে যায়। কি করে কনভার্ট হয় সেটা আমি C3 সাইকেলে তোমাদের পড়িয়েছি, যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কিভাবে আরইউবিপি তৈরি হয়। তাহলে যেটা প্রকৃতপক্ষে যেটা তৈরি হলো যে কম্পাউন্ডটা আরইউবিপির অক্সিজেনেশনের ফলে রুবিস্কো এনজাইমের প্রেজেন্সে, সেটা হলো 2 ফসফোগ্লাইকোলিক অ্যাসিড, যেটা 2 কার্বন কম্পাউন্ড। তাই এই সাইকেলটার নাম হয়ে গেল C2 সাইকেল। এবার 2 ফসফোগ্লাইকোলিক অ্যাসিড, 2 মলিকিউল ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। ফসফোগ্লাইকোলিক অ্যাসিড মানে গ্লাইকোলিক অ্যাসিডের সঙ্গে ফসফেট যুক্ত আছে। এই ফসফেটটাকে রিমুভ করতে হবে। ফসফেট রিমুভের জন্য কোন এনজাইম লাগবে? ফসফাটেজ এবং হাইড্রোলাইসিস। ফলে 2 মলিকিউল ফসফোগ্লাইকোলিক অ্যাসিড থেকে 2 মলিকিউল ফসফেট বেরিয়ে গেল। যে ফসফোগ্লাইকোলিক অ্যাসিড এখন কিসে পরিণত হলো? গ্লাইকোলিক অ্যাসিড। কার্বন কম্পাউন্ড, 2 কার্বন কম্পাউন্ড, এখানেও 2 কার্বন, এখানেও 2 কার্বন। এইটা হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিডের ফর্মুলা, CH2OH COOH। এবারে গ্লাইকোলিক অ্যাসিড ক্লোরোপ্লাস্ট থেকে কোথায় ট্রান্সফার হলো? ক্লোরোপ্লাস্ট থেকে পারক্সিজমের মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড ট্রান্সফার হলো। এখন পারক্সিজমে এই গ্লাইকোলিক অ্যাসিড যেটা CH2OH COOH, এখান থেকে H2 রিমুভ হবে। H2 রিমুভ হবে এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, দিয়ে কি তৈরি করবে? H2O2, CH2OH। এখান থেকে এই ওপরের H2টা রিমুভ হয়ে গেল এবং H2টা রিমুভ হয়ে যাওয়ার পরে এটা কোন এনজাইমের উপস্থিতিতে হলো? অক্সিডেজ এনজাইম,
মানে অক্সিজেন যুক্ত করছে H2 তার সঙ্গে O2 দিয়ে 2H2O2। যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইড ফরমেশন হলো, তাই নাম কি হলো? পারঅক্সিজম। এই অর্গানেলিটা যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইড ফরমেশন হচ্ছে, পারঅক্সাইড, তাই পারঅক্সিজম। আবার এই H2O2 এটা ব্রেক ডাউন হয়ে যাবে ফরমেশন হওয়ার সাথে সাথেই। হ্যাঁ, কোন এনজাইমের সাথে? ক্যাটালেজ। ক্যাটালেজ এনজাইম H2O2কে ব্রেকডাউন করে দেবে, দিয়ে H2O প্লাস O2 জল প্লাস অক্সিজেন তৈরি করবে। তাহলে যেহেতু H2O2 ফরমেশন হয়, পারঅক্সাইড ফরমেশন হয়, তাই পারঅক্সিজম। অক্সাইড ব্রেকডাউন করে যায়, তাই এই অর্গানেলি বা অঙ্গাণুটার নাম পারঅক্সিজম। প্রথমে H2 যেটা বেরিয়ে গেল তার সঙ্গে অক্সিজেন যুক্ত করলো, অক্সিডেজ এনজাইম। তারপর আবার H2O2 ভেঙে গেল, ব্রেকডাউন হলো, ক্যাটালেজ এনজাইম। তাহলে এখান থেকে H2 চলে গেলে ওপরে কি থাকলো? CHO, আর নিচে COOH, সেটাই তো লিখেছি। দিয়ে গ্লাইকোলিক অ্যাসিড কিসে পরিণত হলো? গ্লাইঅক্সালিক অ্যাসিড। গ্লাইঅক্সালিক অ্যাসিড এখান থেকে অ্যামিনো গ্রুপ শিফটেড হবে। তাহলে এখানে অ্যামিনো গ্রুপ কে দিল? অ্যামিনো গ্রুপ দিল 2-গ্লুটামিক অ্যাসিড। এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এইবার অ্যামাইনো গ্রুপ শিফটেড হলো, অ্যামাইনো অ্যাসিড থেকে যদি অ্যামাইনো গ্রুপ বেরিয়ে যায়, তাহলে গ্লুটামিক অ্যাসিড থেকে যদি অ্যামাইনো গ্রুপ বেরিয়ে যায়, তাহলে গ্লুটামিক অ্যাসিড কিসে পরিণত হবে? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। ফলে গ্লাইঅক্সালিক অ্যাসিড এখানে অ্যামোনিয়া ট্রান্সফার হলো গ্লাইঅক্সালিক অ্যাসিডের মধ্যে। কে দিল অ্যামোনিয়া? এই যে গ্লুটারিক অ্যাসিড দিয়ে কিসে পরিণত হলো? অ্যামাইনো অ্যাসিড। কি? গ্লাইসিন। এই যে অ্যামাইনো গ্রুপ শিফটেড হলো, এই অ্যামাইনো মূলকটা কে দিল? গ্রুপটা গ্লুটামিক অ্যাসিড। কাকে দিল? গ্লাইঅক্সালিক অ্যাসিডকে। অ্যামাইনো গ্রুপ পেয়ে গ্লাইঅক্সালিক অ্যাসিড কিসে পরিণত হলো? গ্লাইসিন। আর গ্লুটামিক অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপ বেরিয়ে যাওয়ার পর গ্লুটামিক অ্যাসিড কিসে পরিণত হলো? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। গ্লাইঅক্সালিক অ্যাসিড এ অ্যামাইনো গ্রুপ পেল, দি গ্লাইঅক্সালিক অ্যাসিড কিসে পরিণত হলো? গ্লাইসিন। একে অ্যামাইনো গ্রুপ কে দিল? 2-গ্লুটামিক অ্যাসিড। এটাও একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা অ্যামাইনো গ্রুপ বেরিয়ে যাওয়ার পর কিসে পরিণত হলো? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আর গ্লাইঅক্সালিক অ্যাসিড এই অ্যামাইনোটা পেয়ে কিসে পরিণত হলো? গ্লাইসিন, একটা অ্যামাইনো অ্যাসিড। কার্বন কম্পাউন্ড, 2 কার্বন, এটাও 2 কার্বন। তা এর মধ্যে অ্যামাইনো গ্রুপ আছে কটা? অ্যামাইনো গ্রুপ আছে 2টো। দি গ্লাইসিন পারঅক্সিজম থেকে কোথায় ট্রান্সফার হলো? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়ায় গ্লাইসিন থেকে কটা কার্বন আছে? 2 কার্বন কম্পাউন্ড কটা? 2টো। তার মানে 2 মলিকিউল গ্লাইসিন, 2 × 2 4 কার্বন। এখানেও দেখো অক্সিজেন যুক্ত হয়েছে, এখানেও অক্সিজেন যুক্ত হলো, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। মানে এখানে অক্সিজেনেশন হয়েছে, এখানেও অক্সিজেনেশন হয়েছে, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। 2 মলিকিউল গ্লাইসিন যেটা 2 কার্বন কম্পাউন্ড, 2 × 2 = 4, তাহলে 4টে কার্বন আছে। এখানে 2টো কার্বন কিন্তু 2 অণু, 2 মলিকিউল, তা 2 × 2 = 4 হচ্ছে না? তাহলে 4 কার্বন কম্পাউন্ড থেকে একটা কার্বন বেরিয়ে গেল। তাহলে 4 কার্বন থেকে যদি একটা কার্বন বেরিয়ে যায় তাহলে 3 কার্বন। তাহলে গ্লাইসিন থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়া প্রসেসটাকে কী বলা হয়? ডিকার্বক্সিলেশন। গ্লাইসিন থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, ডিকার্বক্সিলেশন। ফলে 4 কার্বন কম্পাউন্ড 2 2 4, সেখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, মানে 3 কার্বন কম্পাউন্ড থাকলো সেরিন। সেরিন থাকলো, সেরিনও কি? একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে গ্লাইসিন থেকে সেরিনে পরিণত হলো। কিন্তু এই গ্লাইসিন কটা অ্যামোনিয়া পেয়েছিল? অ্যামাইনো গ্রুপ 2। গ্লাইসিনের মধ্যে তাহলে 2টো অ্যামাইনো গ্রুপ আছে। এই যখন ডিকার্বক্সিলেশন হচ্ছে, গ্লাইসিন থেকে একটা অ্যামোনিয়া বেরিয়ে গেল। একটা অ্যামোনিয়া, কটা অ্যামোনিয়া আছে? 2টো আছে। তা একটা অ্যামোনিয়া বেরিয়ে গেল, তাহলে কটা অ্যামোনিয়া রয়ে গেল? আর একটা, যেটা সেরিনের মধ্যে আছে। এবার সেরিন মাইটোকন্ড্রিয়া থেকে কোথায় শিফট হলো? পারঅক্সিজমে শিফট হলো। 2টো অ্যামোনিয়া রিসিভ করেছিল, একটা বেরিয়ে গেল,
আর সেরিন যখন মাইটোকন্ড্রিয়া থেকে পারক্সিজমে এলো আর একটা বেরিয়ে গেল। কটা দিয়েছিল? দুটো অ্যামোনিয়া। কটা আবার ফেরত পেয়ে গেল? আবার দুটো অ্যামোনিয়া। NH3 পেয়ে গেল, এখানেও একটা NH3 পেয়ে গেল। তাহলে তুমি দুটো অ্যামোনিয়া দিয়েছিলে, নাও দুটো অ্যামোনিয়া এইখানে একবার তোমাকে ফেরত দিয়ে দিলাম, আর এইখানে একবার তোমাকে ফেরত দিয়ে দিলাম। দুটো দিয়েছিলে, দুটোই ফেরত পেয়ে গেলে। তাহলে গ্লুটামিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়েছিল অ্যামোনিয়া বেরিয়ে যাওয়ার পরে। এখন অ্যামোনিয়া দু মলিকুল যুক্ত হয়ে গেল, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড আবার গ্লুটামিক অ্যাসিডে পরিণত হলো। বুঝতে পেরেছ? আর এইখানে আর একটা রিয়াকশান হয়েছে, সেটা হচ্ছে যেহেতু CO2 বেরিয়ে গেল, ডিকার্বক্সিলেশন হলো, ডিকার্বক্সিলেজ, এবং হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাই ডিহাইড্রোজিনেজ। এই হাইড্রোজেন কে ধরলো? NAD+, NADH-এ পরিণত হলো। এবারে সেরিন থেকে একটা অ্যামোনিয়া বেরিয়ে গেল। কি বেরিয়ে গেল? অ্যামোনিয়া। তাহলে ট্রান্স অ্যামিনেজ, প্রসেসটার নাম ট্রান্স অ্যামিনেশন। অ্যামিনো গ্রুপ বেরিয়ে যাওয়ার পরে ট্রান্স অ্যামিনেশন প্রসেসে ট্রান্স অ্যামিনেজ নামক এনজাইমের উপস্থিতিতে অ্যামিনো গ্রুপ বেরিয়ে যাওয়ার পর সেরিন কিসে কনভার্ট হয়ে গেল? হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড। হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড থেকে এর রিডাকশন হলো, বিজারণ হলো। NADH থেকে H আবার বেরিয়ে গেল, NAD+। ও, এখানে তো একটা NADH তৈরি হয়েছিল, ফরমেশন হয়েছিল, তাই তো? আর এখানে ইউজ হয়ে গেল, মানে নেট জিরো। এখানে ফরমেশন, এখানে ইউজ জিরো। হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড রিডাকশনের পরে আবার কিসে পরিণত হলো? গ্লিসারিক অ্যাসিড। ক কার্বন? 3 কার্বন। 3 কার্বন কী করে হলো? এখানে 2 × 2 4, সেখান থেকে একটা বেরিয়ে গেছে 3 কার্বন। অলরেডি 4 কার্বন ছিল, একটা কার্বন বেরিয়ে 3 কার্বন, এটা 3 কার্বন, এটা 3 কার্বন, এটাও 3 কার্বন। গ্লিসারিক অ্যাসিড হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিডের রিডাকশনের জন্য হাইড্রোজেন দরকার। কে দেবে? NADH। NADH কিসে কনভার্ট হয়ে গেল? NAD+-এ। এনজাইমের নাম হাইড্রক্সি পাইরুভেট রিডাকটেজ। হাইড্রক্সি পাইরুভেট রিডাকশন হয়েছে, তাই রিডাকটেজ। হাইড্রক্সি পাইরুভিক অ্যাসিড গ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হলো। গ্লিসারিক অ্যাসিড আবার পারক্সিজম থেকে কোথায় শিফট হয়ে গেল? আবার ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে এসে গ্লিসারিক অ্যাসিডের সঙ্গে ফসফেট যুক্ত হবে। তাহলে ফসফেট কে দেবে? ATP। ATP ফসফেট দিল, গ্লিসারিক অ্যাসিড কিসে পরিণত হলো? ফসফোগ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড ক কার্বনে? কেন? 3 কার্বন কম্পাউন্ড। তাহলে ফসফেটটা কত নম্বর কার্বনের সঙ্গে অ্যাটাচ হলো? 3 নম্বর কার্বনের সঙ্গে অ্যাটাচ হলো। দিয়ে 3 মলিকুল না, 3 নম্বর কার্বনের সঙ্গে এই যে ফসফেটটা দিল সেটা অ্যাটাচ হলো, তাই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিডের তোমার ফসফোরাইলেশন, প্রসেসটার নাম ফসফোরাইলেশন। এনজাইম কাইনেজ ফসফেটকে দেবে ATP। ATP ফসফেট দিয়ে কিসে পরিণত হয়েছে? ADP। এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আর এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার রিজেনারেশন প্রক্রিয়ায় RUBP বা রিবিউলোজ 1,5 বিসফসফেট 5 কার্বন কম্পাউন্ড তৈরি হলো। কি প্রসেসে? C3 সাইকেলে। আমি তোমাদের C3 সাইকেল পড়িয়েছি, সেখানে বিস্তারিত বলেছি যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি করে রিবিউলোজ 1,5 বিসফসফেট তৈরি হয়। লিখেছি দেখো, এইখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানেও 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেইটা থেকে রিজেনারেশন প্রক্রিয়ায় C3 সাইকেলের মাধ্যমে RUBP ফরমেশন হচ্ছে। তাহলে আলটিমেটলি C2 সাইকেলেও RUBP ফরমেশন হচ্ছে, এখানেও C3 সাইকেল হচ্ছে। এবার here oxygenase reaction occurs in chloroplast and peroxisome, কারণ এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে কোথায়? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। একটাই ডিকার্বক্সিলেশন রিয়াকশন হচ্ছে, 1 মলিকুল কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, 4 থেকে 3 হচ্ছে, কোথায়? সেটা মাইটোকন্ড্রিয়া মুক্ত হচ্ছে। এই সাইকেলটাকে C2 সাইকেল বলে কেন? হোয়াই দিস পাথওয়ে নোন অ্যাজ C2 সাইকেলের পাথওয়ে? ফার্স্ট রিয়াকশন RUBP ব্রেকডাউন হচ্ছে, একটা 3 কার্বন কম্পাউন্ড ফসফোগ্লিসারিক অ্যাসিড, একটা 2 কার্বন কম্পাউন্ড ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। এই ফসফোগ্লাইকোলিক অ্যাসিড যেটা 2 কার্বন কম্পাউন্ড, এটাই ক্লোরোপ্লাস্টে যাচ্ছে, পারক্সিজমে যাচ্ছে, মাইটোকন্ড্রিয়া যাচ্ছে এবং CO2 রিলিজড হচ্ছে। তাহলে সাবস্ট্রেট ফর ফটো রেসপিরেশন, যেটার ফটো রেসপিরেশন হচ্ছে, সেই ফসফোগ্লাইকোলিক অ্যাসিড
সেটা 2 কার্বন কম্পাউন্ড ফ্রম হুইচ CO2 ইজ রিলিজ, যেটা থেকে CO2 রিলিজ হচ্ছে, তাই এই পাথওয়েটাকে বলা হয় C2 পাথওয়ে বা C2 সাইকেল। এখানে কটা কার্বন ছিল ডিয়ার স্টুডেন্টস? এখানে আমি তোমাদের পড়ালাম, দেখো 4টে কার্বন ছিল। গ্লাইসিন 2 কার্বন কম্পাউন্ড, কিন্তু কত মলিকুল? 2 মলিকুল। 2 × 2 সমান 4 কার্বন। 4 কার্বন থেকে একটা বেরিয়ে গেল, তাহলে কটা কার্বন রয়ে গেল? 3 কার্বন। মানে 4টের মধ্যে একটা ইউজ হলো, 3টে কার্বন রয়ে গেল। 1 কার্বন ইউজড, 3 কার্বনস আর রিমেনিং। তাহলে বলেছে যে কতটা পার্সেন্টেজ ইউজ হচ্ছে। 4 কার্বনস আর দেয়ার in chloroplast but at mitochondria 1 carbon lost in mitochondria। তাহলে 3 কার্বন রিটার্ন ব্যাক টু ক্লোরোপ্লাস্ট। তাহলে 3 কার্বন রিটার্ন করলো, কটা কার্বন ছিল? 4 কার্বনের মধ্যে 3টে রিটার্ন করলো, 1 কার্বন ইউজড, মানে কত পার্সেন্ট রিটার্ন করলো? 3/4, 75%। ইউজড হলো কত? একটা কার্বন, 1/4, অর্থাৎ 25% লস হয়ে গেল। ইম্পর্টেন্ট পয়েন্টস অফ C2 সাইকেল। C2 সাইকেলের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস কী কী? ইন দিস পাথওয়ে এটিপি প্রোডাকশন নট অকার, এটিপি প্রোডাকশন হচ্ছে না, এটিপি ইউটিলাইজড। তাই এই পাথওয়েটাকে ওয়েস্ট পাথওয়ে, আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি ওয়েস্টফুল এনার্জি প্রসেস বলা হয়, কারণ এটিপি কনজিউম হয়। এখানে CO2 ফিক্সেশন হচ্ছে না, অক্সিজেনে অর্গানিক কম্পাউন্ড উইল ব্রেক ডাউন এবং CO2 রিলিজ হচ্ছে। যেহেতু CO2 রিলিজ হচ্ছে, সো ইট উইল ডিক্রিজ দ্য ফটোসিনথেটিক অ্যাক্টিভিটি। দিস পাথওয়ে প্রোটেক্ট দ্য প্লান্ট ফ্রম photo oxidation because at light reaction ATP and NADPH gets released in C2 cycle and O2 accumulation not occur, so reaction at pigment absent। কিছু ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিড গ্লাইসিন, সেরিন, গ্লুটামিক অ্যাসিড আর প্রডিউসড এই C2 সাইকেলে। ডিঅ্যামিনেশন মানে অ্যামাইনোগুলো বেরিয়ে যাচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। ট্রান্সঅ্যামিনেশন এবং অ্যামোনিয়াগুলো ট্রান্সফার হচ্ছে কোথায়? পারঅক্সিজনে। কেন একে ওয়েস্টফুল প্রসেস বলা হচ্ছে? এটিপি কনজিউম হচ্ছে কিন্তু এটিপি প্রোডাকশন তো হচ্ছে না। নো সুগারস আর সিনথেসাইজড, কোনো সুগার ফরমেশন হচ্ছে না। C3 সাইকেলে কিন্তু সুগার ফরমেশন হয়েছিল, এখানে সুগার ফরমেশন হচ্ছে না। ইনস্টিড অফ ফিক্সিং দেয়ার ইজ লসেস অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড লস হচ্ছে, 4টে কার্বনের মধ্যে একটা কার্বন লস, অর্থাৎ 25% কার্বন লস্ট, রিডিউসিং দ্য yield। দ্যাটস ওয়াই দিস photo respiration or C2 cycle is called wasteful process। Thank you students।